মানুষ কি ভালোবাসা নিয়েই জন্মায় অথবা বিদায় নেয়? ভালোবাসা কি এক জন্মেরই সম্পদ, নাকি ভালোবাসার অপর নাম আকাঙ্ক্ষা, যা শুধুই আপন করে নিতে চায়, সে যেভাবেই হোক? কিন্তু কখনো কখনো এই আপন করে নিতে চাওয়ার অপর নাম হয়ে দাঁড়ায় ভয়ের পর্দা, যার রং নিকষ কালো। ভালোবাসার আক্ষেপ তখন গড়ে নেয় ভয়ের চতুগৃহ। জীবনের দুই প্রান্তের যোগাযোগ কেমন হয় ভালোবাসায়? উত্তর রয়েছে এখন গল্পের আজকের নিবেদনে। সৌমি সেনগুপ্তর কলমে ভালোবাসার ভয়ের গল্প প্রাণের মাঝে আয়। গল্প পাঠে সুমন, অভিনয় বরষা, অন্তরা, লীনা, প্রদীপ্তা, অঙ্কিতা, মধুরা এবং অরিজিৎ। স্ক্রিপ্ট নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন শুভদীপ। এডিটর মিউজিক অ্যাস্টেরিক্স। সহযোগিতা ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনা বরষা এবং সুমন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প প্রাণের মাঝে আয়। পিউ নেই আজ 1 মাস হয়ে গেল, কিন্তু তাও ওরা এটা কিছুতেই মেনে নিতে পারছে না। ওরা মানে রুমি, পিয়াল, মিমি আর জিয়া, 5 অভিন্ন হৃদয় বন্ধু। পিউ আর পিয়ালের একসাথে বেড়ে ওঠা সেই ছোট থেকেই। ওরা একে অপরের বেস্ট ফ্রেন্ড। এরপর দুজনে একই কলেজে ভর্তি হয় বোটানি অনার্স নিয়ে। এখানে এসে ওদের আলাপ হয় বাকি 3 জনের সাথে। বন্ধুত্ব গাঢ় হতে বেশি সময় লাগেনি। বেশ কিছুদিন হলো কলেজেরই বাণিজ্য বিভাগের ছেলে তুহিনের সাথে পিউয়ের বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। এই নিয়ে বাকি বন্ধুরা সবসময় পিউয়ের পিছনে লাগত, কিন্তু ইদানিং পিউ খুব মনমরা হয়ে থাকত। বারবার প্রশ্ন করলেও সঠিক উত্তর পাওয়া যেত না। তারপর হঠাৎই পিউয়ের পচা গলা নিথর দেহটা কলেজের পাশের ঝিলে পাওয়া যায়। পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু বিশেষ কিছু সুবিধা করতে পারেনি। কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি তুহিনকেও অনেক জেরা করা হয়, কিন্তু না, কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধু পোস্টমর্টেম রিপোর্টে এটাই লেখা ছিল যে পিউ নাকি ড্রাঙ্ক অবস্থায় ছিল। তারপর আস্তে আস্তে সব চাপা পড়ে যায় অন্যান্য কেসের মতোই। কলেজ ক্যাম্পাসের কমন রুমের পাশে একটা গাছগাছালি ঘেরা প্রাঙ্গণ আছে। সেখানেই তারা একসাথে আড্ডা দিত। সেখানেই মিমি চুপ করে বসে পিউয়ের কথাই ভাবছিল। কি মিষ্টি ছিল মেয়েটা। রংটা একটু চাপার দিকে, কিন্তু মুখশ্রী ভারী সুন্দর। সবার সাথে খুব ভালো ব্যবহার করত। কিন্তু কি যে হঠাৎ হয়ে গেল। আর সত্যি বলতে পিউ ড্রিঙ্ক করতো, এটা মিমি কিছুতেই মেনে নিতে পারছে না। কি রে, কখন থেকে তোকে ডাকছি, কি চিন্তা করছিস এত? জিয়ার গলা শুনে মিমি সম্বিত ফিরে পেল। হ্যাঁ, না রে, সেরকম কিছু নয়। জানিস, আমার একটা কথা খুব মনে হচ্ছে। পিউরোটা অ্যাক্সিডেন্ট হয়নি, আরো সুইসাইডও করেনি। ওটা ওটা অন্য কিছু। ওটা তুই প্লিজ আর এত ভাবিস না। আমরা তো সবাই পিউকে খুব ভালোবাসতাম বল, কিন্তু ও কারোর কাছেই ওর কষ্টটা বলতে পারলো না, নিজেকে এইভাবে শেষ করে দিল। ওদের কথোপকথনের মাঝে হঠাৎ রুমি এসে উপস্থিত হলো। এই জানিস, আমি একটু আগে দেখলাম পিয়াল তুহিনের সাথে ফোনে কথা বলছে। যদিও খুব আস্তে, শুধু 2-1 বার তুহিনের নামটা শুনতে পেলাম, তাই বুঝতে পারলাম, কিন্তু কি বলছে শুনতে পাইনি। তবে দেখলাম কাঁদছিল। হয়তো পিউকে নিয়েই কিছু বলছে। ওরা তো বেস্ট ফ্রেন্ড ছিল, ওই সব থেকে বেশি কষ্ট পেয়েছে রে। তাই হবে হয়তো। ওদের তো সেই
ছোট থেকেই একসাথে ওঠা বসা। তবে কি জানিস, আজকাল পিয়াল থার্ড ইয়ারের কিছু আজে বাজে মেয়েদের সাথে বড্ড বেশি সময় কাটায়। পয়সার তো আর অভাব নেই, মাঝে মধ্যেই তাই ওদের সাথে হ্যাং আউট করে। পিউ ওকে অনেকবার ওদের সাথে মিশতে বারণ করতো। বাদ দে ওসব, ও যা ভালো বোঝে তাই করুক, আমাদের কি দরকার। হ্যালো হ্যালো। পিয়ালের গলা শুনে ওরা চমকে উঠল। এই, তোরা আমাকে বাদ দিয়ে কি করছিস রে? এ, না রে, সেরকম কিছুই নয়। আচ্ছা শোন, আমার কাছে তোদের জন্য একটা দারুণ খবর আছে। গেস কর, গেস হোয়াট? বল বল বল। আরে পারলি না তো? পিয়াল এক নিঃশ্বাসে কথাগুলো বলে সবার মুখগুলো পড়ে নিল। বুঝতেই পারছি তোরা কিছুই শুনিসনি। শোন তাহলে, আমাদের কলেজ থেকে প্রত্যেক বছর যে এক্সকারশনে নিয়ে যাওয়া হয়, এবারেও সেটা নিয়ে যাবে। আর এবারে সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের স্টুডেন্টদের নিয়ে যাবে, মানে আমরাও যাচ্ছি। এটা তো অনেক আগেই হতো যদি পিউয়ের দুর্ঘটনাটা না ঘটতো। যাই হোক, আর এবারের গন্তব্যস্থল কোথায় জানিস? ডেস্টিনেশন জঙ্গল। আর সেটা কাছাকাছি নয়, বলতো কোথায়? সবটা যখন তুই জানিস, তাহলে এটাও তোর থেকেই শুনি। হ্যাঁ, অফকোর্স। শোন, জায়গাটা হলো তাডোবা ফরেস্ট, যেটা মহারাষ্ট্রতে। সবাই পিয়ালের কথাগুলো শুনে বেশ কিছুটা সময় চুপ করে বসে থাকলো। প্রথম মুখ খুলল মিমি। দেখ, পিউ চলে গেছে এই সবে 1 মাস হলো। ওকে ভুলে আনন্দে মেতে ওঠা আমার পক্ষে সম্ভব নয় রে। আর তাছাড়া এর খরচও বেশ অনেকটাই। আমাদের অবস্থা তো বিরাট আহামরি কিছু নয়, শুধু ভালোভাবে পড়াশোনা করব বলে এই নামি কলেজে অনেক খরচ সত্ত্বেও বাবা ভর্তি করে দিয়েছে। মিমি, প্রথমে তোকেই বলি, দেখ, পিউয়ের জন্যে আমার কষ্ট তোদের থেকে কিন্তু কম নয়, রাদার বেশি। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এখানে থাকলে আমার সব সময় ওর কথাই মনে পড়ে। তাই আমি চাইছি অন্তত কিছুদিনের জন্য এখান থেকে দূরে গিয়ে ওই ইনসিডেন্টটা যেন ভুলে যেতে পারি, অ্যাটলিস্ট কিছুদিনের জন্য। তাই তোদেরকেও বলছি আমি, তোরাও চল, আই গেস ভালো লাগবে। আর জিয়া, প্লিজ তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করাটা বন্ধ কর, আমি আছি তো। দেখ, তুই এখন সাহায্য করলেই যে আমি তোকে শোধ দিতে পারবো এমন নাও হতে পারে। তোকে এখন শোধ দিতে কে বলেছে মা? যখন ভালো চাকরি পাবি তখন দিবি। হয়েছে পাগল। বলেই পিয়াল হেসে উঠল। বেশ কিছু সময় বাদানুবাদের পর সবাই রাজি হলো। শুধু মিমি বলল, আমাকে একটু ভাবতে সময় দে। রাত প্রায় 2টো। চারিদিক আজ বড্ড নিস্তব্ধ। ঘড়ির টিকটিক শব্দ আর ঝিঁঝি পোকার ডাক একসাথে মিশে গেছে যেন। দূরে কতগুলো কুকুর ডেকে উঠল। মিমির হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। বেশ একটা অস্বস্তি বোধ হচ্ছে, কিন্তু কেন সেটা মিমি ঠিক বুঝতে পারছে না। বিছানা থেকে নেমে সে জানলার সামনে এসে দাঁড়ালো। মিমির ঘরটা চিলে কোঠাতে। সামনে বিরাট বড় ছাদে চাঁদের আলো এসে পড়েছে। মিমি হঠাৎ দেখল ছাদের দেওয়ালে হেলান দিয়ে কেউ একটা দাঁড়িয়ে আছে। আরে, ওখানে কে? এত রাতে ছাদে কে উঠলো? বাড়ির কেউ? চোর নয় তো? এই, কে ওখানে? মিমি সাহস করে একটু গলা তুলে বলল, কিন্তু কোনো উত্তর নেই। মিমি আস্তে আস্তে ছাদের দরজাটা খুলল। তারপর এক পা করে এগোতে লাগলো। যদিও বুকটা খুব ঢিপ ঢিপ করছে। হঠাৎ মিমি চমকে উঠল একটা গানের সুরে। মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি
সকাল প্রাণীর মাঝে খুব আস্তে শোনা গেলেও মিমির গায়ের লোম খাড়া হয়ে গেল। গলাটা খুব চেনা, এ তো পিউয়ের গলা। এই গানটা পিউ খুব গাইতো, বিশেষ করে পিউ আর পিয়াল। মিমি কাঁপা কাঁপা গলায় বলল, কে কে ওখানে? ওর দিকে না ঘুরেই আগন্তুক বলল, মিমি এলি? তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি বলতো? আমাকে কি তোরা একদম ভুলেই গেলি? আমি কিন্তু তোদের মাঝেই আছি। কি কি বলছিস তুই? তুই 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 তো আমি নেই, তাই তো? হ্যাঁ, আমি নেই। না না না, আমি আছি, সব সময় আছি। জানিস মিমি, এই জায়গাটা না বড্ড ঠান্ডা, একদম একদম বরফের মতো, একদম বরফের মতো। বড় বড় কষ্ট হয় জানিস, আমার খুব কষ্ট হয়। চারিদিকের আবহাওয়া যেন হঠাৎ করে কেমন পাল্টে গেছে। এক টুকরো মেঘ এসে ঢেকে দিয়েছে চাঁদকে। মিমি ধীরে ধীরে এগিয়ে যায় পিউয়ের দিকে। পিউ মুখ ঢেকে কাঁদছে। মিমি পিউয়ের একদম কাছে গিয়ে তার কাঁধে হাত দিতেই পিউ মুখ ফিরে তাকায়, আর সাথে সাথেই মেঘের আড়াল থেকে চাঁদ উঁকি দিলে সেই আলোয় মিমি যা দেখে তাতে যেন তার পায়ের তলার মাটি সরে যায়, গা গুলিয়ে বমি চলে আসে। দেখে পিউ কাঁদছে, কিন্তু তার সারা মুখ চোখ দিয়ে অজস্র পোকা বেরিয়ে আসছে, সাদা সাদা। কিলবিল করে বেরিয়ে এসে কিছু পোকা থক করে মিমির পা এবং হাতের উপর পড়ে। মিমি চিৎকার করে উঠল, ধরফর করে উঠে বসলো মিমি। পিউ পিউ উফ, কি ভয়ঙ্কর এক স্বপ্ন। গলা শুকিয়ে গেছে ওর, সারা শরীর ঘামে ভিজে গেছে। সে মুখ তুলে সিলিংয়ের দিকে তাকালো। তখনও পাখাটা ঘটাং ঘটাং করে ঘুরে চলেছে, কিন্তু এতটুকু হাওয়া গায়ে লাগছে না। বিছানার পাশে থাকা টেবিল থেকে জলের বোতল নিয়ে এক ঢুক জল খেল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে বিছানা থেকে নেমে ছাদে যাওয়ার দরজাটা খুলল। চারিদিক খুব স্বাভাবিক, হালকা হালকা হাওয়া দিচ্ছে। চাঁদের আলোয় মোটামুটি ছাদের সব জায়গায় ভালোভাবে দেখা যাচ্ছে। সে ছাদের কোণে সেই জায়গায় তাকালো যেখানে স্বপ্নের মধ্যে পিউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সেখানে শুধু এখন একটি ছেঁড়া কাপড় ঝুলছে। চারিদিক নিস্তব্ধ, ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে। স্বপ্ন এতটা বাস্তব হতে পারে? বড্ড বেশি ভাবছে সে। পিয়াল ঠিকই বলেছিল, এই অবস্থা থেকে বেরিয়ে একটু ঘুরে এলে মনটা ভালো হবে। এরপর চলে এলো সেই কাঙ্ক্ষিত দিন, জিওলজি আর বোটানি অনার্সের স্টুডেন্টদের নিয়ে এই এক্সকারশন। প্রায় 625 বর্গ কিলোমিটার জুড়ে এই বিশাল তাডোবা টাইগার রিজার্ভ ফরেস্ট। ওদের সবার মহারলিতে তাডোবা টাইগার ভ্যালি রিসর্টে থাকার বন্দোবস্ত হয়েছে। 40 জন স্টুডেন্টস আর সঙ্গে 10 জন শিক্ষক শিক্ষিকা এসেছেন। বাকিদের সাথে মিমিরাও আনন্দে সামিল হওয়ার চেষ্টা করল। তবে মিমি লক্ষ্য করছিল পিয়াল সবাইকে এড়িয়ে মাঝে মাঝে ফোনে কারুর সাথে কথা বলছে। আজকের দিনটা রেস্ট নিয়ে কাল থেকে ওদের জঙ্গলে ঘোরা শুরু হবে। জিয়া বলল,
আমার তো বেশ এক্সাইটেড লাগছে। সি, বলেছিলাম না ভালো লাগবে। ভালো না লাগার মতন কিছু নেই, শুধু পিউয়ের কথা মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়। আমাদের সবারই তাই রে। রুমি আর মিমি একটা রুমে, আর ঠিক পাশের রুমে জিয়া আর পিয়াল রয়েছে। জিয়া রুমে আসতেই পিয়াল তাড়াতাড়ি কিছু একটা লুকিয়ে রাখলো। জিয়া দেখলো কিন্তু কিছু বলল না। পিয়াল একটু ইতস্তত করে বলল, জিয়া এলি? শোন না, বলছি তুই এখন রুমে আছিস তো? আমি তাহলে একটু আসছি। হ্যাঁ, তুই থাক। কথাটা বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। জিয়া রুমের বাইরে বেরিয়ে এসে দেখে রুমি আর মিমি এসে ব্যালকনিতে দাঁড়িয়েছে। সেখান থেকে দেখলো পিয়াল থার্ড ইয়ারের দুটো মেয়ের সাথে কথা বলছে। যাই হোক, তাড়াতাড়ি লাঞ্চ করে ওরা সবাই রেডি হয়ে নিল, কারণ একটু পরেই ওরা তাডোবা ফরেস্টে যাবে। যেহেতু সময়টা মার্চের মাঝামাঝি, তাই ওরা দুপুর 3টে থেকে 4:30 সময়টাতে যাওয়া ঠিক করেছে। মহারলি জোন সব থেকে ভালো টাইগার স্পটিং জোন, তাই সেখানেই যাওয়া স্থির হলো। সবাই খুব উত্তেজিত, কিন্তু মিমির মন কেমন যেন অস্থির। বারবার মনের ভিতর কেউ যেন বলছে আজ কিছু একটা হতে চলেছে, ভয়ঙ্কর কিছু। ওদের সবাইকে নির্দেশ দেওয়া আছে কে কোন গাড়িতে যাবে। ওরা 4 জন ছাড়াও আরো কিছু স্টুডেন্টস আর একজন শিক্ষক ছিলেন ওদের গাড়িতে। জঙ্গলে ঢোকার আগে বারবার বলে দেওয়া হয়েছে কিছু নিয়ম, আর সেই নিয়মগুলো সবাইকে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গলে বেশ কিছুটা ঢোকার পরে দেখা মিলল 2টি বাঘের। ওরা যে মানুষের সাহচর্যে বেশ অভ্যস্ত বোঝা যায়, সেভাবে কাউকে গ্রাহ্যই করছে না। আর সাথে বেশ কিছু হরিণ এবং পাখির দেখা মিলল। জঙ্গলের মায়াভরা রূপের মাঝে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেরার পালা। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। হঠাৎ দেখা গেল একটি বাঘিনী তার 3টে বাচ্চা নিয়ে রাস্তার উপর শুয়ে আছে। রুমি মিমিকে বলল, কি সুন্দর না বাচ্চাগুলো, দেখলেই আদর করতে ইচ্ছে করে। এই কি করছো? জিয়া আতঙ্কে পিয়ালের হাত চেপে ধরে। ওরা তাকিয়ে দেখে থার্ড ইয়ারের সেই মেয়ে দুটোর একজন হঠাৎ গাড়ির দরজা খুলে মোবাইলের ফ্ল্যাশ অন করে ছবি তুলতে শুরু করেছে। প্রথমে সবাই হতচকিত হলেও ওকে গাড়িতে ওঠার জন্য অনুরোধ করতে লাগলো, কিন্তু না, ছবি তোলার মোহে ওর কানে কারুর কথাই গেল না। হঠাৎ পিয়াল ওদের গাড়ি থেকে চিৎকার করে উঠল, অনামিকা, কি করছিস তুই? কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সেই বাঘিনী তার দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে। তার দৃষ্টির মায়াজালে মেয়েটি মোহগ্রস্ত হয়ে পড়েছে। সবার গলার আওয়াজে যখন ও সম্বিত ফিরে পেল, সেই মুহূর্তেই ঘটে গেল এক সাংঘাতিক ঘটনা। বাঘিনীটা অনামিকার উপর লাফিয়ে পড়ে নিমেষে ওকে নিয়ে জঙ্গলের ভিতর অদৃশ্য হয়ে গেল। গাড়িতে থাকা গার্ডরাও কিছুই করতে পারল না। এক লহমায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা হয়ে গেল। তারাও অবাক, এরকম ঘটনা আগে কোনো দিনও ঘটেনি। তারা আগে সবাইকে নিরাপদে রিসর্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল। অনেকেই আতঙ্কে কান্নাকাটি শুরু করে দিয়েছে। রুমি, জিয়া আর পিয়াল একে অপরকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপছে। কিন্তু মিমির মনের ভিতরে তোলপাড় চলছে, কারণ ও যা দেখেছে তা মনে হয় কেউ লক্ষ্য করেনি। বাঘিনীটা অনামিকাকে নিয়ে যাওয়ার সময় সেই জঙ্গলের মাঝে সে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সেই বিভৎস মুখ, সেই হাসি, সেই অচেনার মোড়কে চেনা মানুষ। পিউ যেন বলতে চাইছিল, এই তো সবে শুরু। কিছুক্ষণ আগেই ওরা খবর পেয়েছে অনামিকার দেহ উদ্ধার করা গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাঘিনীটা ওর মাংস খায়নি। এখন প্রায় রাত 8টা বাজে। আজকে কারুর আর ডিনার করার ইচ্ছা নেই। কত আনন্দ করে সবাই ঘুরতে এসেছিল, কিন্তু
কোথা থেকে যে কি হয়ে গেল। কালকেই ওরা সবাই ফিরে যাবে এমনটাই ঠিক হলো। সেদিন সন্ধ্যায় এই জিয়া, শোন না, বলছি অনামিকার রুমমেট শ্রেয়া না খুব ভয় পেয়ে গেছে জানিস। ও কিছুতেই একা থাকতে চাইছে না, তাই আমি ভাবলাম আজকের রাতটা ওর সাথে থাকি। টিচারদের থেকে পারমিশন নিয়ে নিয়েছি, বুঝলি। তাহলে আমি কি আজ একা থাকবো নাকি? আমি পারবো না একা থাকতে। আর একটা তো মাত্র রাত, কাল তো আমরা চলেই যাব। বল, আজকের দিনটা প্লিজ তুই মিমিদের রুমে একটু ম্যানেজ করে নে না বাবু, বুঝতেই তো পারছিস। বল। ঠিক আছে অগত্যা। জঙ্গলে ঘেরা এই রিসর্ট আজ যেন বড্ড নিস্তব্ধ। এতগুলো মানুষ আছে কিন্তু কোনো শব্দ নেই। আর হবে নাই বা কেন? হঠাৎ করে যে কি হয়ে গেল। দূর আকাশে মেঘ জমেছে। টিমটিম করতে থাকা তারাগুলো ঢেকে গেছে মেঘের চাদরে। মাঝে মাঝে গুরুগুরু শব্দে মেঘ জানান দিচ্ছে বৃষ্টির আগমন বার্তা। রুমি আর মিমি ঘরে বসে আছে। মিমি জানলার সামনে দাঁড়িয়ে দূরের জঙ্গলের দিকে তাকিয়ে আছে। এখন অবশ্য জঙ্গল বলা যায় না, যেন মনে হচ্ছে অন্ধকারে কোনো দৈত্য শুয়ে আছে। রুমি খাটে বসে আছে, বলল, এসব কি হয়ে গেল বলতো? জানি না রে, কিচ্ছু ভালো লাগছে না। তবে আমি যা দেখেছি তোরা হয়তো কেউ দেখিসনি। কি রে? আমি 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 দেখেছি। এই, আমি আজ এই রুমেই থাকবো। জিয়া ঢুকতে ঢুকতে বলল, মানে? না, আসলে অনামিকার বন্ধু শ্রেয়া না, ও খুব আতঙ্কে আছে রে, তাই একা থাকতে পারবে না। ওর সাথে পিয়াল আজকে রাতটা থাকবে। তা ঠিক, আজ যে হঠাৎ কিভাবে এরকম ঘটনা ঘটে গেল এখনো বিশ্বাস হচ্ছে না, তাই না বল মিমি? মিমি শুধু একটা ছোট্ট করে উত্তর দিল। ওর বুকের ভেতরে এখনো তোলপাড় চলছে। ওদের কি বলা উচিত হবে? অনেক কষ্টে শ্রেয়া ঘুমিয়েছে, কিন্তু পিয়ালের চোখে ঘুম নেই। একটা সিগারেট ধরাতে ইচ্ছে করছে। হঠাৎ মোবাইলে টুং করে একটা মেসেজ এলো। পড়তে পড়তে ওর মুখে একটা দুষ্টুমি খেলা করছে। কি করবে এখন? মেসেজের উত্তর দেবে নাকি নিজেই যাবে? একটু দোনামোনা করে পিয়াল রুমের বাইরে এসে দাঁড়ালো। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। ঘুমের মধ্যেই শ্রেয়ার মনে হলো কেউ যেন দুহাত দিয়ে গলাটা টিপে ধরেছে। অনেক চেষ্টা করেও ও ছাড়াতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে, আর সাথে সাথে এক অদ্ভুত বিশ্রী গা গুলিয়ে ওঠার মতো গন্ধ একদম মুখের সামনে এসে ঘিরে ধরেছে তাকে। শ্রেয়া ধর্মর করে উঠে বসল। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ভয়ঙ্কর এক স্বপ্ন, কিন্তু গলায় এত ব্যথা করছে কেন? একটু জল হলে ভালো হতো। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, দরজাটা ভিজানো রয়েছে, তাই হাওয়াতে মাঝে মাঝে খুলছে আর বন্ধ হচ্ছে। বাইরে তখন বৃষ্টি পড়ছে। পিয়াল, এই পিয়াল, একটু জল দিবি? খুব তেষ্টা পেয়েছে রে, একটু জল দে না। কি রে, এই পিয়াল? এদিক থেকে কোনো সাড়া নেই। শ্রেয়া মাথার কাছে রাখা মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে দেখল পিয়াল অন্যদিকে মুখ করে ঘুমিয়ে আছে। ও আস্তে করে পিয়ালের পিঠে হাত রাখল। এ কি, পিয়ালের পিঠটা এরকম ভিজে কেন? আর
এটাই বা কি, বিছানায় এত জল এলো কি করে? শ্রেয়া এবার একটু বিরক্ত হয়ে গলা চড়িয়ে বলল, হ্যাঁ পিয়াল, এই তুই কি স্নান করে এসে বিছানায় শুয়ে পড়েছিস নাকি? আরে পুরো বিছানাটা তো ভিজে গেছে। হ্যাঁ, আরে অদ্ভুত তো। কোনো উত্তর নেই, কিন্তু তার বদলে যেটা শ্রেয়ার কানে বাজছে সেটা শুনে নিজের কানকেই সে বিশ্বাস করতে পারছে না। একটা খুব চেনা গানের কলি। কিন্তু এই যে হুবহু পিউয়ের গলা। এরপর আস্তে আস্তে সিক্ত দেহধারী ওর দিকে ফিরল। পিউ! আতঙ্কে শ্রেয়ার চোখ দুটো বাইরে বেরিয়ে আসতে চাইছে। উফ, কি সাংঘাতিক মুখটা! জলে ভিজে পুরো শরীরটা সাদা হয়ে ফুলে গিয়েছে, চোখের মনি উধাও। বিছানায় উঠে বসে ওর দিকে সাদা হয়ে যাওয়া পোকা ধরা দুহাত বাড়িয়ে সুর করে গান গাইতে লাগলো। আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে। শ্রেয়া দু কানে হাত চাপা দিয়ে কোনো রকমে বিছানা থেকে নেমে দরজা খুলে দৌড়তে শুরু করলো। পিউ ঘাটটা একদিকে হেলিয়ে বাঁকা হাসি হেসে ফ্যাস ফ্যাসে গলায় বলল, পালাবি কোথায় শ্রেয়া? আমি আসছি। পিয়াল সরু করিডোর পেরিয়ে একটা রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা আলতো করে ভেজানো ছিল। ভিতরের হালকা সবুজ রঙের আলো ঘরের পরিবেশটা মোহময় করে তুলেছে। ও ঘরের ভিতর ঢুকে আস্তে করে দরজাটা লক করে দিল। তারপর ওর জন্য অপেক্ষারত মানুষটিকে পিছন থেকে এসে জড়িয়ে ধরল। এত অভিমান করলে কি চলে সোনা? আমরা এক হওয়ার জন্য কত কিছু করেছি বলো, আর এখন তুমি আমার সাথে রাগ করে কথা বলবে না, ঠিক করেছো? ঠিক আছে, কি আর করা যাবে, যখন ঠিক করেই রেখেছো আমার মুখ দেখবে না, তাহলে আর কি, আমি বরং চলেই যাই। পিয়াল ফিরে যেতে উদ্যত হলে পিছন থেকে দুটো হাত শক্ত করে ওকে চেপে ধরল। তারপর এক ঝটকায় ওকে টেনে নিল। এখন দুটো শরীরের মাঝে কোনো দূরত্ব নেই। পিয়ালের ঘাড়ের কাছে তপ্ত শ্বাস প্রশ্বাসের আনাগোনা ওর হৃদয় কম্পনকে অনেক গুণ বাড়িয়ে দিল। পিয়াল কপট রাগ দেখিয়ে বলল, খুব তো বাবুর অভিমান হচ্ছিল, এখন এসব কি হচ্ছে শুনি? উত্তরে পিয়াল ওর ঘাড়ে অনুভব করল গরম ঠোঁটের স্পর্শ। পিয়াল আনন্দে শিহরিত হয়ে এক লহমায় ঘুরে ওর কাঙ্ক্ষিত পুরুষের বুকে মুখ লুকোল। বাবা, তুমি এত লজ্জা পেতে কবে শিখলে শুনি? এই মুখটা দেখার জন্যই তো পাগল হয়েছিলাম। শোনো না, একটু অপেক্ষা করবো প্লিজ। শ্রেয়ার শরীরটা না ভালো না, আমি জাস্ট একবার ওকে গিয়ে দেখেই তোমার কাছে চলে আসবো, প্রমিস। মানেটা কি? আবার অপেক্ষা? না পিয়াল, প্লিজ, আর আমি পারছি না অপেক্ষা করতে। দূর বাবা, একটু, শুধু একটু অপেক্ষা, আমি যাবো আর আসবো, আর আসার সময় তোমার জন্য একটা স্পেশাল জিনিসও আনবো। কথাটি বলেই পিয়াল ছেলেটির কানে আলতো কামড় দিয়ে বেরিয়ে গেল। শ্রেয়া আর ছুটতে পারছে না। কতক্ষণ এইভাবে ছুটছে ও নিজেও জানে না। ভীষণ কষ্ট হচ্ছে ওর। দাঁড়িয়ে একটু দম নেবার চেষ্টা করল। তারপর ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে দেখে ওর সারা শরীর আতঙ্কে হিম হয়ে গেল।
এ কি, ও যে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। ছুটতে ছুটতে কখন যে জঙ্গলে এসে পৌঁছেছে বুঝতেই পারিনি। এখনো বৃষ্টি হয়েই চলেছে, কিন্তু হে ভগবান, হে ভগবান, এইসব কি হচ্ছে আমার সাথে? চারিদিক অন্ধকার। বড় বড় ঘাসের জঙ্গলি গাছগুলোকে সরিয়ে একটা বড় গাছের তলায় এসে দাঁড়িয়েছে। বৃষ্টিতে ভিজে গেছে শ্রেয়া। তাড়াহুড়ো করে বেরিয়ে এলেও ভাগ্যচক্রে ওর পকেটে মোবাইলটা ছিল। ওটা হাতে নিয়ে তাড়াতাড়ি কন্ট্যাক্ট লিস্টে গিয়ে একটা নাম্বার ডায়াল করলো। উফ, বারবার বলছে পরিষেবা সীমার বাইরে। শ্রেয়ার এবার কান্না পেয়ে যাচ্ছে। খুব বড় ভুল করে ফেলেছে সে। হঠাৎ ওর পিছনে কিছু খসখস শব্দ পেয়ে চমকে ফিরে চাইল। ভয় পেয়ে তড়িঘড়ি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। ভালো করে দেখে কিছুই পেল না। আবার সে গাছের গুঁড়ির কাছে এসে ফোন করল। ফোন বাজছে। ওদিকে ফোন ধরতেই একটা গলা ভেসে এলো। ফোনের মধ্যে কার গলা? কাকে কল করেছে সে? এটা কিভাবে সম্ভব? ভয়ে হাত থেকে মোবাইলটা পড়ে যায়। সাথে সাথেই জ্বলে ওঠে ফ্ল্যাশ লাইট। একটা অদ্ভুত শব্দ আসছে ওই ফোন থেকে। কেউ যেন কাঁদছে। শ্রেয়ার পা দুটো যেন ভিজে মাটিতে গেঁথে গেছে। ঠিক এমন সময় সে শুনতে পেল ঠিক তার কানের কাছে কেউ ওকে ডাকল। শ্রেয়া ভয়ে ভয়ে কোনো রকমে ঘাড় ঘুরিয়ে দেখল পিউয়ের মুখটা ওর একদম কানের পাশেই, একটা গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলছে। শ্রেয়া ভয়ে চিৎকার করে মাটিতে পড়ে গেল। আমি খুব অন্যায় করেছি, টাকার লোভে আমি ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে, আমাকে ক্ষমা করে দেবে। পিউ গাছের ডাল থেকে দুলতে লাগলো আর তার সাথে গাইতে লাগলো, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে। শ্রেয়া আর শুনতে পারল না। কোনো ক্রমে উঠে প্রাণ হাতে করে দৌড়তে লাগলো। এরপর একটা বড় গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। ও হাত জোর করে মনে মনে বলতে লাগলো, ভগবান, পিউ যেন আমায় দেখতে না, পিউ যেন আমায় দেখতে না পায় ঠাকুর। যদিও বুঝতে পারছিল এই প্রার্থনা খুবই হাস্যকর। শ্রেয়া দু হাত দিয়ে নিজের মুখ চেপে আছে, কিন্তু পাপের শাস্তি তো পেতেই হবে। শ্রেয়া বুঝতেও পারেনি ও যে গাছের আড়ালে আশ্রয় নিয়েছিল তার উপর থেকেই আস্তে আস্তে ওর মৃত্যু নেমে আসছে। শ্রেয়া চকিতে উপরে তাকিয়ে দেখে একটা ভয়ঙ্কর পোকায় খাওয়া মুখ ওর দিকে এগিয়ে আসছে। সে চিৎকার করে উঠল। পরপর 3টে সিগারেট শেষ হয়ে গেছে। হাতে জ্বলছে 4 নাম্বারটা। ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠেছে ছেলেটা। পিয়ালের এই গাছে তুলে মই কেড়ে নেওয়া স্বভাবটা আর গেল না। কত প্ল্যান করে অনেক সাবধানতা অবলম্বন করে এখানে আসা, কিন্তু বলেই ছেলেটা উঠে দাঁড়ালো। ঘরের জানলাটা খুলতে যাবে, ঠিক তখনই দরজায় একটা খুট করে শব্দ হলো। এতক্ষণে এলেন মহারানী। কথাটা বলেই ছেলেটা ঘরের আলো জ্বালাতে যাবে, এমন সময় অপর প্রান্ত থেকে আওয়াজ এলো, থাক না। থাকবে কেন? থাকবে কেন? আমার অন্ধকার ভালো লাগছে। আচ্ছা, শ্রেয়া কেমন আছে বলো তো? ওর কথা এখন থাক।
ও এখন এমন জায়গায় আছে ওর আর কোনো কষ্ট নেই। মানে কি সব আবল তাবল বকে চলেছো তুমি? হ্যাঁ, বাদ দাও না ওর কথা। দেখো না তোমার জন্য কি নিয়ে এসেছি। আংটি দিয়ে বোতলে টুং করে শব্দ তুলল পিয়াল। তারপর ছেলেটির পিঠে পিঠ ঠেকিয়ে বসে ওর হাতে একটা গ্লাস তুলে দিল। বাবা, তুমি আধো অন্ধকার ঘরে কিভাবে সব দেখতে পাচ্ছ বলো তো? আসলে কি জানো তো, একসময় আমি দিনের আলোতেও অন্ধকারেই থাকতাম। খুব বোকা ছিলাম কিনা, কিন্তু এখন আমি অন্ধকারেও সবকিছু স্পষ্ট দেখতে পাই। বুঝলাম, নেশাটা তোমার বেশ ভালোই চলেছে, তাই জন্য এত আজে বাজে বলছো। একটু দাঁড়াও রানী, আরো একটু চড়ে যাক, তারপর না হয় খেলায় নামবো। পুরো বোতলটা শেষ করে ছেলেটা মেয়েটার পিঠে হাত রাখলো। এ কি পিয়াল, জল? তোমার তোমার পিঠে তো জল কেন? মাথা থেকেও তো জল টপ টপ করে পড়ছে। বৃষ্টিতে ভিজেছো নাকি? কোনো উত্তর নেই, শুধু ওর শরীরটা মৃদু মৃদু দুলে চলেছে। ও আচ্ছা, ইয়ারফোন কানে গুঁজে গান শোনা হচ্ছে বুঝি? এই দাও তো দেখি কি গান শুনছো। বলেই ছেলেটা নিজের কানে ইয়ারফোনটা গুঁজে দিল। কিন্তু পরক্ষণেই ওর মনে হলো কানে যেন কেউ গরম সীসা ঢেলে দিল। কান থেকে ইয়ারফোনটা ছিটকে ফেলে দিল ছেলেটা। তখনও গানটা বেজে চলেছে। প্রাণীর মাঝে এসব কি শুনছো তুমি? হ্যাঁ, কি শুনছো সব? ছেলেটি উঠে দাঁড়িয়ে পড়ে। ও এখন নিজের হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পাচ্ছে। এসব কি শুনছে পিয়াল? প্লিজ পিয়াল, তোমার কি হয়েছে একটু বলবে? হ্যাঁ পিয়াল। কেন, তোর গানটা ভালো লাগছে না? এই গানটা আমার গলায় শুনেই তো তুই আমাকে ভালোবেসেছিলি তুহিন। ভুলে গেলি সেসব কথা? এসব কি বলছে ও? আর এটা তো পিয়ালের গলা নয়, এটা তো কে তুমি? কে তুমি? তুই আবার আমাকে তুমি বলতিস নাকি কখনো? তুহিন শরীরের হিম শীতল স্পর্শ অনুভব করল। দেখ তো চিনতে পারছিস কিনা। ঠিক সেই মুহূর্তে ঘরের জানলাটা এক দমকায় খুলে গেল। আর বিদ্যুতের ঝলকানিতে তুহিন যা দেখল, ওর মনে হলো এক্ষুনি জ্ঞান হারাবে। সামনে বিভৎস রূপ নিয়ে পিউ দাঁড়িয়ে আছে। পিউয়ের আঙুলগুলো ওর চোখে মুখে খেলা করছে, আর আঙুলে সেই আংটি যেটা ও পিউকে উপহার দিয়েছিল, কিন্তু ওর মৃত্যুর পর পিয়াল খুলে নিয়েছিল। নখগুলো পচে কালো হয়ে গেছে, সারা শরীর ফুলে সাদা হয়ে গেছে, আর পিউয়ের ঘাড়টা ভাঙা, তাই একদিকে ঘাড় বাঁকিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। যদিও মনি দৃশ্যমান নয়। হঠাৎ তুহিন চারিদিকে একটা পচা গন্ধ অনুভব করল। তুহিনের ভেতরটা গুলিয়ে উঠল। আমাকে ছেড়ে দে পিউ, আমাকে ছেড়ে দে। আমি খুব অন্যায় করছি, আমি স্বীকার করছি, আমি খুব অন্যায় করছি। আমাকে প্লিজ, আমাকে প্লিজ ছেড়ে দে পিউ, আমাকে প্লিজ ছেড়ে দে। পিউ ওর দুহাত দিয়ে তুহিনের মুখটা তুলে ধরে ওর ঠোঁটে কামড় দিয়ে বেশ কিছুটা মাংস ছিঁড়ে নিল। তুহিন যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। তুহিনের ঠোঁট থেকে গড়িয়ে আসা রক্ত জিভ দিয়ে চেটে হিস হিস করে বলল,
ঠোঁটেই তো এতদিন পিয়াল আদর করতো, তাই না? হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড। আমার তো কোনো দোষ ছিল না, শুধু শুধু তোকে ভালোবেসেছিলাম। কিন্তু কিন্তু তোরা দুজনে ভেতরে ভেতরে আমার সাথে প্রতারণা করছিস, তা তখন বুঝিনি। আর সেই সুযোগ নিয়ে অনামিকা আর শ্রেয়াকে টাকার লোভ দেখিয়ে তোরা দুজন আমার অজান্তে নেশা করিয়ে জলে ফেলে দিলি। হ্যাঁ, জলে ফেলে দিলি আমাকে। আমি আর কোনোদিনও পিয়ালের দিকে তাকাবো না পিউ, আমি আর কোনোদিনও পিয়ালের দিকে তাকাবো না। দয়া করে আমাকে ছেড়ে দে তুই, প্লিজ। আমাকে ছেড়ে দে তুই, আমাকে ছেড়ে দে প্লিজ, আমাকে ছেড়ে দে তুই। তোরা ছেড়েছিলি আমাকে সেদিন? হ্যাঁ, ওদের কাঁটাকে সরিয়ে দিয়েছিলি। হ্যাঁ, পিউ বলে চলেছে কথাগুলো, তুহিন দরজায় একটা আঁচড়ের শব্দ শুনতে পেল। পিয়াল নয় তো। তুহিন একবার শেষ চেষ্টা করার জন্য মরিয়া হয়ে দরজার দিকে ছুটে গেল, তারপর এক ঝটকায় দরজাটা খুলে দিল। কেউ নেই, কোথাও কেউ নেই। ঘরের দিকে তাকালো, কোথায় পিউ? কেউ নেই তো। তাহলে ও কি দেখল? নিজের ঠোঁটে হাত বোলালো, না, কাটেনি। তাহলে ওর সাথে কিছুক্ষণ আগে কি হলো? ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছে, বৃষ্টি এখনো হয়েই চলেছে। তার সাথে এটা কি হলো ভাবতে পারছি না তুহিন। হঠাৎ লম্বা ব্যালকনির ডান দিকে একটা শব্দ হলো। ঘাড় ঘুরিয়ে দেখে কোণের আলোটা নিভছে আর জ্বলছে, আর সাথে একটা অদ্ভুত শব্দ আসছে, যেন কিরকম একটা হিসিস মতো। দূর থেকে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে। না, বলছে না, তাকে ডাকছে। তুহিন তাড়াতাড়ি তার মোবাইল বের করে পিয়ালকে ফোন করতে যায়, আর ঠিক তখনই তার ঠিক পিছন থেকে একরকম গা গুলিয়ে ওঠা পচা দুর্গন্ধ নাকে এসে লাগে। তার পিছনে কেউ যেন উপস্থিত হয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তার পিছনে তো ব্যালকনির রেলিং, এরপর তো ফাঁকা শূন্য। হঠাৎ তুহিনকে দুটো হাত পিছন থেকে জড়িয়ে ধরল। সারা শরীর জলে ভিজে যাচ্ছে। ও আপ্রাণ নিজেকে ছাড়াবার চেষ্টা করতেই ওর হাতে পিউয়ের দুহাত থেকে খসে যাওয়া পোকা ভর্তি মাংস উঠে এলো। তুহিন চিৎকার করতে গেল, কিন্তু সেই মুহূর্তেই পিউ ওর মুখ চেপে ধরে তুহিনের কানের কাছে মুখটা নিয়ে এসে গুনগুন করে গাইতে লাগলো। প্রাণীর মাঝে মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তোকে ছেড়ে দিলাম বলেই ব্যালকনি থেকে নিচে ফেলে দিল। শুধু ধপ করে একটা শব্দ হলো, তারপর সব চুপ। বিদ্যুৎ চমকে উঠল, তাতে তুহিনের মুখটা দেখা গেল। বৃষ্টির জলে তুহিনের থেঁতলে যাওয়া মাথা থেকে বেরোনো রক্ত তখন বৃষ্টির জলে ধুয়ে যেতে থাকে। এত কিছুর পরেও এইরকম দুর্যোগের রাতে গোটা রিসোর্ট যেন ঘুমিয়ে আছে। কোনো এক অদৃশ্য মায়াজাল ঘিরে রেখেছে সবাইকে। পিয়াল অনেক খোঁজার পর শ্রেয়াকে না পেয়ে তুহিনের ঘরে ফিরে এসে আলো জ্বালাতে দেখল
সেটা জ্বলছে না। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখল ঘরের ভেতরে তুহিন নেই। তুহিন? এই তুহিন, তুহিন কোথায় তুমি? কোনো সাড়া নেই। হঠাৎই পিয়ালের কানে কানে কেউ বলল, তুহিন এখন আমার কাছে। পিয়াল চমকে উঠে পিছন ফিরে তাকালো। কেউ কোথাও নেই। চারিদিকে অন্ধকার। ঘরের মধ্যে থাকা একটা আয়নায় চোখ গেল ওর। আলো আধারি পরিবেশে সেখানে নিজেকে দেখে চমকে উঠেছিল। ভালো করে দেখতে সে আয়নায় দেখতে পেল সেখানে শুধু তার ছবি নয়, সাথে আরো কারোর ছবি ফুটে উঠেছে, তবে অস্পষ্ট। ফ্ল্যাশ লাইটটা নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। কেউ যেন ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে, কোনো এক অবয়ব। ফিরে দেখল, না, কেউ তো নেই। পিয়ালের শরীরটা হঠাৎ কিরকম যেন ভারী হয়ে যাচ্ছে। বৃষ্টির পরে আবহাওয়া ঠান্ডা হয়ে গেলেও তার ঘাম হচ্ছে। সে ঠিক করল ফিরে যাবে মিমিদের কাছে। এই ভেবে পিছন ফিরে দরজার দিকে পা বাড়াতেই কেউ যেন তার হাত চেপে ধরল। বরফ শীতল হাত। একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ের কাছে এসে পড়ছে। এমন সময় একজনের কণ্ঠ শুনতে পেল। আমাকে ছেড়ে যেও না পিয়াল, এসো, আজ আমরা এক হয়ে যাই। পিয়াল ঘাড় ঘুরিয়ে মুখ তুলে চাইতেই খুব সামনেই কোথাও বাজ পড়ল, আর সেই বিদ্যুতের চোখ ধাঁধানো আলোয় সে যা দেখল তাতে তার পায়ের মাটি সরে যাওয়ার উপক্রম। সে দেখল যে ওর হাত চেপে ধরেছে সে তুহিন ঠিকই, কিন্তু চেনা নয়। তুহিনের চোখ দুটো খোলা, কিন্তু তার দৃষ্টি মরা মাছের মতো, আর মাথার এক পাশটা থেঁতলে গিয়ে রক্ত বেরিয়ে আসছে। ভয়ে যেন তার বাকশক্তি হারিয়ে ফেলেছে পিয়াল। এমন সময় সে দেখল দরজার সামনে আরো দুজন এসে দাঁড়িয়েছে, অনামিকা আর শ্রেয়া। কিন্তু একজনের ক্ষত বিক্ষত শরীর, আর একজনের মুখটা কেউ প্রবল আক্রোশে নখ দিয়ে চিরে ফেলেছে। পিয়াল আর নিতে পারছে না, নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছে না। ওদিকে সামনে এক পা করে এগিয়ে আসছে অনামিকা আর শ্রেয়া। পিয়াল হাতের সামনে একটা বড় ইটের টুকরো দেখতে পেয়ে অনবরত পাগলের মতো তুহিনের হাতে আঘাত করতে লাগলো। তারপর নিজেকে কোনো রকমে ছাড়িয়ে মিমিদের ঘরের উদ্দেশ্যে ছুটতে শুরু করলো। মিমি, মিমি দরজা খোল, মিমি দরজাটা খোল, আমাকে বাঁচা প্লিজ। মিমি দরজা খোল, মিমি। দরজায় খুব জোরে শব্দ হচ্ছে, কেউ যেন ধাক্কা দিয়ে দরজাটা ভেঙে ফেলবে। মিমির ঘুমটা ভেঙে যায়। এত রাতে বাইরে কে হতে পারে? এই রুমি, জিয়া, তোরা প্লিজ একটু তাড়াতাড়ি ওঠ। উফ, এই রাতে আবার কি হলো? দেখ না, দরজায় কে সমানে ধাক্কা মেরে চলেছে। আমার খুব ভয় করছে রে। এই সত্যি তোরে? কি বলতো? পিয়ালের গলা না? ওর কোনো বিপদ হয়নি তো? এই, এটা পিয়ালের গলা মনে হচ্ছে না? হ্যাঁ, পিয়ালই তো। কি হলো হঠাৎ ওর? দাঁড়া, আমি খুলে দেখছি। মিমি দরজাটা খুলতেই পিয়ালের বিধ্বস্ত দেহটা মিমির গায়ের উপর এলিয়ে পড়ল। জ্ঞান হারাবার আগে পিয়াল জড়ানো গলায় একটাই কথা বারবার বলছিল, মিমি, আমার হাতটা ছেড়ে দিতে বলো, কে আমার হাতটা প্লিজ ছেড়ে দিতে বল, ছেড়ে দিতে। পিয়ালকে ঘরে শুইয়ে ওরা বেরিয়ে এসে দেখে চিৎকার চেঁচামেচিতে অনেকেই জেগে উঠেছে। নিচ থেকে একটা শব্দ আসছে। তারা সেখানে পৌঁছে তুহিনের দেহ পড়ে থাকতে দেখল।
অনেকেই এই বিভৎসতা দেখে অসুস্থ হয়ে পড়ল, আর অনেকেই এখানে নিরাপত্তার অভাব বোধ করতে লাগলো। কিন্তু রিসর্টের লোকজন সবাই একই কথা বলল যে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি এখানে। এদিকে মিমিদের সাথে আসা শিক্ষক শিক্ষিকারা যখন ওদের থেকে জানতে পারলেন যে তুহিন ওনাদের কলেজের ছাত্র, ওনারা খুবই অবাক হলেন যে ও কেন এখানে এসেছিল সেই ভেবে, কারণ তুহিন অন্য স্ট্রিমের ছাত্র ছিল। শুধু মিমি একটা হিসাব মেলাবার চেষ্টা করছে। ওর খালি মনে হচ্ছে এও কি সম্ভব? সকালে পিয়ালের জ্ঞান ফিরলে সবাই ওর কাছে কি ঘটেছে জানতে চাইলে ও দুই হাঁটুর ভিতর মুখ গুজে চুপ করে বসে থাকল। সবাই চাইছিল এই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে। সবার মনকে এক অজানা ভয় গ্রাস করেছে। সবার মনে হচ্ছে এরপর কার পালা। কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, তাই পথঘাট সব বন্ধ। কিন্তু মিমির মনে হচ্ছে বিপদ যা হবার তা হয়তো একজনের সাথেই হবে। ও তাই ঠিক করল আজ রাত্রে ও পিয়ালের সাথে থাকবে। সেদিন রাতে পিয়ালের ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল। পাশে মিমি ঘুমিয়ে আছে। পিয়াল কান পেতে শুনল বাথরুম থেকে জল পড়ার শব্দ হচ্ছে। তাহলে মিমি কি উঠে টয়লেটে গিয়েছিল আর তারপর কলটা বন্ধ করতে ভুলে গেছে কোনোভাবে? পিয়াল মেঝেতে পা রাখল। মিমিকে কি ডাকবেও? না থাক, নিজে গিয়েই না হয় কলটা বন্ধ করে দিয়ে আসা ঠিক হবে। বাথরুমে ঢুকে কলটা বন্ধ করতে গিয়ে দেখে কল বন্ধ। তাহলে এত জল কোথা থেকে আসছে? পিছন ঘুরতেই পিয়াল দেখল বাথরুমের এক কোণে একটি মেয়ে মাথা নিচু করে বসে আছে। তার সারা শরীর জলে ভিজে এবং তার সারা শরীর থেকেই জল চুইয়ে চুইয়ে বের হচ্ছে, অনেকটা অনেকটা রক্তের মতো। পিয়াল চমকে গিয়ে জিজ্ঞেস করল, কে 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 ওখানে? কোনো উত্তর নেই। আরে, এই জামাটা খুব চেনা লাগছে পিয়ালের। কোথায় যেন দেখেছে ও। এটা তো সেই জামাটা যেটা পিউ শেষ দিন পরেছিল। ঠিক সেই মুহূর্তেই মেয়েটি মুখ তুলে তাকালো ওর দিকে। উফ, কি সাংঘাতিক কুৎসিত লাগছে পিউকে। ওর দিকে বাঁকা হাসি নিয়ে একভাবে তাকিয়ে আছে। বলল, কি রে পিয়াল, ভুলে গেলি নাকি? সাথে সাথেই চোখ ঝলসানো বিদ্যুতের চমক, আর পিয়াল দেখলো ঠিক ওর মুখের সামনে পিউয়ের বিভৎস মুখটা। কি হলো পিয়াল? নিজের বেস্ট ফ্রেন্ডকে দেখে চোখ ঢাকছিস কেন? আমার এই অবস্থার জন্য তো তুই দায়ী। টাকা দিয়ে তুই সব কিছু কিনতে চাস, তাই না? সব কিছু। পিউ, পিউ, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দে পিউ। আমরা তো বেস্ট ফ্রেন্ড ছিলাম, বল। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দে পিউ, প্লিজ আমাকে ছেড়ে দে প্লিজ। বেশ বলেছিস প্রিয় বন্ধু, বেশ। আর তাই তার বয়ফ্রেন্ডকে নিজের করে পাওয়ার জন্য সবাই মিলে আমাকে শেষ করে দিলি, তাই না? হ্যাঁ, এমনকি আমাকে মারার পর আমার আংটিটাও নিজের হাতে পরে নিয়েছিলি তুই, হ্যাঁ? পিয়াল আস্তে আস্তে পালাবার চেষ্টা করছিল। পারবি না পিয়াল, পারবি না। আজ আর তা সম্ভব নয়। ওই দেখ
তোকে মদত দেওয়ার মানুষগুলো সবাই তোকে কাছে পেতে চাইছে। প্লিজ আমাকে ছেড়ে দে, প্লিজ আমাকে ছেড়ে দে প্লিজ। অসহায় পিয়াল হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইল। পিউ পিয়ালের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, হয় কিসের, হয় কিসের, আমি তো এখন তোর সাথেই থাকবো। তুই না আমার বেস্ট ফ্রেন্ড? আর কিছু মনে নেই পিয়ালের। সে মাথা ঘুরে পড়ে যায় মাটিতে। তারপর সব অন্ধকার, শুধু কানে বেজে চলেছে একটা গুনগুন করা সুর। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই। সেদিনের পর সকালে মিমি বাথরুম থেকে সংজ্ঞাহীন অবস্থায় পিয়ালকে পায়। তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করাতে সে কিছু বলতে পারেনি। সেদিন থেকে সে বাকশক্তি হারিয়েছিল। সে এখন প্রায় কিছু দেখে ভয় পায়, বলতে চায় কিন্তু বলতে পারে না। অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু না, কোনো ফল হয়নি। সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে, ওনারা বলেছে পিয়াল কিছু থেকে খুব বড় শক পেয়েছে, তার দরুন সে বাকশক্তি হারিয়ে ফেলেছে। সাথে সে হ্যালুসিনেট করে। মাঝে মাঝে সে ভয়ঙ্কর ধরনের অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন তাকে কোনোভাবে সামলানো যায় না। তাই আজ তার ঠিকানা অ্যাসাইলাম। সেখানের একটা ঘরে সে বিছানায় চুপ করে বসে থাকে। সবাই জানে সে একা থাকে, কিন্তু সে জানে ওর সাথে থাকে ওর বেস্ট ফ্রেন্ড, যে প্রত্যেক রাতে এসে তাকে জড়িয়ে শোয় আর গুনগুন করে গান গায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয়। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি ও ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার রেনি টেলস। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।